ইশরা আর সহ্য করতে পারল না, টুস করে চুমু খেলো আয়রার গালে। মেয়ের মুখে এমন পাকা পাকা কথা সে প্রায়ই শোনে। তখনই মনটা আনন্দে ভরে ওঠে তার। রুমের লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট অন করে নিল। অন্ধকারে আয়রাকে খুঁজে পায় না তাই। আয়রাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিল। মাথাটা নিজের বুকে নিয়ে আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়রার মাথার খোলা চুলগুলো বাতাসে উড়ে উড়ে ইশরার মুখে পড়ছে। খুব পছন্দের চুল এগুলো। যখন একটু বুঝতে শিখেছে তখন থেকে আর কখনো চুল কাটতে দেয়নি ইশরাকে। কিন্তু ইশরা এটা ওটা বলে চুল কেটে দিত। মায়ের উপর অভিমান করে বসে থাকতো আয়রা, কথা বলতো না। মেয়ের অভিমান ভাঙতে তখন অনেক কাঠখড় পোড়াতে হতো ইশরাকে। আয়রা গুটিসুটি মেরে ইশরার বুকে ঘুমিয়ে আছে। ইশরার কাছে আয়রার এমন ঘুমন্ত মুখটা খুব প্রিয়। মেয়ের এই মায়াবী মুখটার দিকে তাকে হাজার জন্মের কষ্ট এক নিমেষেই ঘুচে যায়। হয়তো এটা মাতৃত্বের স্বাদ, যেটা তমনা বলেছিল। মৃদু হাসলো ইশরা। হয়তো আজ এই ডাকটার জন্যই সে নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে এখানে চলে এসেছে। আলতো হাতে আয়রার মাথাটা বালিশে রাখলো। বেডের এক কোণে ভাঁজ করে রাখা ব্ল্যাঙ্কেটটা খুলে আয়রার কোমর অবধি টেনে দিল। টেবিল ল্যাম্প জ্বালিয়ে উঠে দাঁড়ালো ইশরা। খানিকক্ষণ ভালোভাবে বুক সেলফ থেকে খুঁজে খুঁজে কয়েকটা প্রয়োজনীয় বই বের করলো। ব্যাগের চেন খুলে ল্যাপটপের কিছু ফাইল বের করে আশঙ্কিত সোফায় বসে পড়ল। গভীর ধ্যান দিল বইয়ের প্রধান লক্ষ্য। হুমায়ুন আজাদের রচিত বই কবিতাটি ইশরার জীবনধারা একদম পাল্টে দিয়েছে। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে। কবিতার প্রতিটি লাইন ইশরার দৃষ্টান্ত। যখন নিজের চেনা পুরো পৃথিবী ইশরার বিপক্ষে চলে গেছে, তখন পাশে এসে দাঁড়িয়েছে ইশরার বেস্ট ফ্রেন্ড দোয়ান। ইশরাকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নতুনভাবে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আজ ইশরা একজন সফল লয়ার। এখন পর্যন্ত একটাও মামলা হারেনি। আসবো ম্যাডাম? দরজায় নক করে দোয়ান। দোয়ানের কথায় ঘুম হালকা হয়ে এলো ইশরার। রাতে সোফায় হেলান দিয়েছিল। পড়তে পড়তে কখন যে সোফায় ঘুমিয়েছে খেয়ালও নেই। চোখ বন্ধ করে হাত দিয়ে ঘুমের ভাব দূর করার চেষ্টা করলো। কোল থেকে ল্যাপটপ আর ফাইলগুলো সরিয়ে উঠে দাঁড়ালো। দোয়ানের দিকে তাকিয়ে ফোন চেক করলো। 8টা 5 মিনিট বাজে। তার ছেলের হাসি দিয়ে বলল, এই বাড়ি তোর, ঘর তোর। এখানে আসতে হলে কারো পারমিশন নিতে হয় না। এটা আমার বাড়ি হলেও বর্তমানে এই রুমটা তোর। তাই মানবতার খাতিরে বলিস আর ম্যানার্স বলিস, পারমিশন নিতে আমি বাধ্য। ভেতরে ঢুকতে ঢুকতে দোয়ান বলল। ঠোঁটজোড়া প্রশস্ত করে হাসল ইশরা। শব্দহীন সেই হাসি। নেই কোনো প্রশান্তি, শুধু আছে একরাশ ক্লান্তি। ইশরা এমনভাবে বসে আছে দেখে মুখ কুঁচকে বলল দোয়ান, এত রাত জেগে কেন পড়তে যাস বলবি একটু? আগে নিজের শরীরের যত্ন নি। সুস্থ থাক, না হলে কিভাবে অন্যের সমস্যার সমাধান করবি? সেটাই তো চেষ্টা করছি। জানিস, আজ এমন মামলা রায় হবে যেখানে সন্তানের প্রতি বাবার অফুরন্ত ভালোবাসা রয়েছে। প্রায় 1-1.5 বছর আগের কথা। বাবা কাজ করতো নামিদামি বড়লোক বাড়িতে। মা সন্তান জন্মের সময় মারা গেছে। বাবা ছোটবেলা থেকেই সন্তানকে খাইয়ে দেয়ে বড় করেছে। মায়ের অভাব বুঝতে দেয়নি। বাড়ির বড় সাহেব একদিন খাবার খাচ্ছিলেন। গরিব বাবার সন্তান তখন দূর থেকে তা ফলো করছিল। প্রথমে খেয়াল না করলেও বেশ কিছুক্ষণ পর বাড়ির মালিক খেয়াল করে। তখন বাচ্চাটাকে অনেক মেরেছিল। সন্তানের শরীর থেকে অঝোর ধারায় রক্ত ঝরছিল। এমন দৃশ্য সহ্য করতে পারেনি গরিব বাবা। নিজের রাগ দমন করতে বড় সাহেবকে অনেক মেরেছিল। বাড়ির গার্ডরা থামাতে এলে তাদেরকেও মারে। একদম বেহাল অবস্থা করে ফেলে। প্রায় 6 মাসের মতো তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ। গরিব বাবাকে পুলিশে দিয়েছিলেন। বুঝতেই তো পারছিস, বড়লোকের ব্যাপার স্যাপার। অনেক টাকা দিয়ে ফাঁসির রায় কার্যকর করেছিলেন, কিন্তু শেষ অবধি ফাঁসির স্থগিত করা হয়। আজ জজ আবার রায় দিবে, হয় ফাঁসি নয়তো জামিন। আসামি পক্ষের মামলা আমি কখনো নেই না, কিন্তু ছোট মেয়েটা কান্না আমাকে দমিয়ে দিয়েছে। বাবা ছাড়া মেয়েটার আর কেউ নেই, তাই মেয়েটার মুখের দিকে তাকে মামলাটা নিয়েছি। আজ আমাকে জিততেই হবে, না হলে বাবা মেয়ের এমন ভালোবাসার জুটি আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। একটু থেমে আবার বলতে শুরু করলো। একজন বাবা তার সন্তানের জন্য পৃথিবীটা তুলে আনতে পারে, আরেকজন বাবা সন্তানের স্বীকৃতি দিতে নারাজ। আয়ানকে প্রচুর মিস করছিস তাই না? তাহলে ফিরে যা। ইশরার কাঁধে হাত রেখে বলল দোয়ান। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দুটো ভরে এলো। ঝরে পড়ার আগেই তর্জনী দিয়ে মুছে নিল। তার ছেলের হাসি দিয়ে বলল, ফিরে যাওয়ার হলে এত দূর আসতাম না। শত কষ্ট সহ্য করে ওখানে পড়ে থাকতাম। ওসব বাদ দে, আমার দেরি হয়ে যাচ্ছে। জয়ী অসুস্থ, আজ আসবে না, আর আমার বাড়ি ফিরতে দেরি হবে। তুই একটু কষ্ট করে আয়রাকে স্কুল থেকে নিয়ে আসিস বলেই ওয়াশরুমে ঢুকে গেল ইশরা। এই যা,
ওকে তো বলতেই ভুলে গেলাম, আজ অনুরা আসবে। কপালে হাত দিয়ে দোয়ান বলল। ওয়াশরুমে দরজা লক করে কান্না ভেঙে পড়ল ইশরা। তুমি তো অনেক সুখে আছো, তাহলে আমি কেন পারছি না সুখে থাকতে? সারাদিন কাজের মাঝে ডুবে থাকি, তবুও ভুলতে পারি না তোমায়। আদালতে বাবা সন্তানের মধুর সম্পর্ক দেখলে কষ্টে বুক ফেটে যায়। সবার কাছে একজন কঠিন উকিল হলেও নিজের মেয়ের কাছে বড্ড অপরাধী। আয়রার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত আয়ান। ইশরা চলে যাওয়ার পর আজ প্রথমবার আয়ান অফিসে যাবে। আজ ইশরা থাকলে আয়ানের কপালে চুমু দিয়ে অফিসে পাঠাতো, যেমনটা আগে পাঠাতো। ঠিক করে নিয়েছে আর নিজেকে কষ্ট দেবে না। ভেবে নিয়েছে আল্লাহ যদি ইশরাকে তার ভাগ্যে রেখে থাকে তাহলে ইশরা আয়ানের হবে। এই 5 বছরে সব জায়গায় খুঁজেছে ইশরাকে, কিন্তু তার দেখা মেলেনি। অনেক কষ্ট দিয়েছে নিজেকে, আর দেবে না। দেয়ালে বড় করে বাঁধিয়ে রাখা ছবিটা খুলে হাতের মাঝে বন্দি করে নিল। ইশরার পেটের উপর আলতো করে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরল। ছবিটা সেদিনের তোলা, যখন ইশরার 8 মাসে প্রেগনেন্ট ছিল, দুজন পাশাপাশি দাঁড়ানো। কোথায় আছো তুমি ইস্যু পাখি? আজও কি আমার উপর বড্ড অভিমান করে আছো? করাটা খুবই স্বাভাবিক, তবে যাওয়ার আগে আমাকে মেরে ফেলে যেতে। আচ্ছা, আমার বুকে মাথা না রেখে তুমি ঘুমাতে পারতে না, তাহলে আজ কার বুকে মাথা রাখো? তুমি ছাড়া আমার বুকে মাথা রাখার মতো কেউ নেই, তাই এখন আর আমি শান্তিতে ঘুমাতে পারি না। আজও আমার স্বপ্নে তোমার বসবাস। সেদিন আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম, তাই রুড বিহেভ করেছিলাম, যাতে তুমি বাধ্য হয়ে সত্যিটা বলে দাও। কিন্তু যেটা করলে সেটা একদম ভিন্ন। তোমাকে একটু আঘাত করতে গিয়ে নিজেকে আঘাত দিতে দিতে একদম ভেঙে গেছি। আচ্ছা, আমার আয়রা সোনা কেমন আছে? কত বড় হয়েছে? বাবার উপর রেগে আছে, তাই না? সরি সোনা, তোর বাবাকে মাফ করে দিস। সে যেন বড্ড পাষাণ। তুমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসার অপূর্ণতা জন্মানো এক তীব্র হাহাকার। আয়ান রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য পা বাড়ালো। ড্রয়িং রুম পেরিয়ে যাওয়ার আগেই থামিয়ে দিল তিথি। কোথা যাচ্ছ তুমি? আর একটু পর আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে বের হতে হবে, ভুলে গেছো? না মা, ভুলিনি। সেখানে কয়দিন থাকবো সেটা তো ঠিক জানি না, তাই অফিসে গিয়ে একবার সবটা দেখে আসি। তুমি আমার অফিসে যাবে না। তোমার অতি রাগের জন্য আজ নিজের বউ মেয়েকে হারিয়েছ। আমার বাবাকে এখন আবার অফিসটাকে শেষ করতে চাও? আজাদ আহমেদ বললেন। কোনো বাক্য উচ্চারণ করলো না আয়ান। মাথা নিচু করে পুনরায় নিজের রুমে চলে গেল। মাথায় হাত দিয়ে বেডের উপর বসে আছে। ইচ্ছে করছে সব কিছু ভেঙে ফেলতে, কিন্তু পারছে না। সে চায় না আর রাগ দেখাতে। একবার রাগ দেখিয়ে তো ইশরাকে আর আয়রাকে হারিয়েছে, আবার রাগ দেখালে যারা বাকি আছে তাদের হারাবে। বদলে গেছে সব কিছু। কারো থাকা না থাকে একটু যায় আসলেও থেমে থাকেনি অন্য কিছু। ইশরা চলে যাওয়ার পর আজাদ আহমেদ কখনো ভালোভাবে কথা বলেনি আয়নের সাথে। ছেলের উপর অনেক অভিমান জমে আছে তার। আয়নের জন্য রুহান আহমেদ হার্ট অ্যাটাক করে মারা গেছেন। রিহুর অবস্থাও তেমন ভালো না। এমন সময় কাঁধে হাত রাখল তমনা। আজ এমন পরিস্থিতির জন্য একমাত্র দায়ী সে। আয়ান কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকালো। তমনাকে দেখে আবার চোখ সরিয়ে নিল। তমনা আয়ানের পাশে বসে মাথা নিচু করে বলল, মা নামক কলঙ্ক আমি। নিজের মেয়ের সংসার ভেঙে দিয়েছি। তোমার আর তোমার পরিবারের শান্তি কেড়ে নিয়েছি। আমি কি করতাম বলো? নিজের স্বামীকে বাঁচানো ছাড়া আর কোনো উপায় যে আমার হাতে ছিল না। কিন্তু দেখো, প্রিয় মানুষটিকে বাঁচাতে পারলাম না। ইশরা চলে যাওয়ার সাথে সাথে সব শান্তি নিয়ে গেল। আঁচলে নিজের চোখ মুছে তমনা বলল, আন্টি প্লিজ, আপনি এসবের জন্য নিজেকে দোষারোপ করবেন না। এখানে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। নিজের ভালোবাসার উপহার আগলে রাখতে পারিনি। অবহেলায় হারিয়ে ফেলেছি। ফ্লোরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আয়ান। তমনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো সে। কাবার থেকে লাগেজ আর কিছু প্রয়োজনীয় জামা কাপড় বের করে গুছিয়ে নিল। আজ ইশরা থাকলে হয়তো এইসব করতে হতো না, কাউকে কষ্ট পেতে হতো না, আঁচলের চোখ মুছতে হতো না। আয়রার দুষ্টুমিতে পুরো বাড়ি আলোকিত করে রাখত। কিন্তু তমনাই বা কী করত? কে চায় নিজের প্রিয় মানুষটিকে হারাতে, নাকি চায় নিজের মেয়ের সংসার ভাঙতে? হাত দিয়ে অঙ্ক গণনা করছে আর ভাবছে আয়রা। গাড়িতে ওঠার পর থেকে কোনো একটা হিসেব মেলানোর চেষ্টা করতে ব্যস্ত সে। তার পাশে ইশরা বসে ফাইলে চোখ বুলিয়ে নিচ্ছে আর মেয়ের কাণ্ড দেখে মুসকে মুসকে হাসছে।
কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো আয়রার স্কুলের সামনে। ইশরা দরজা খুলে আগে নেমে দাঁড়ালো। ইশরাকে নামতে দেখে দেরি করলো না আয়রা। সেও দ্রুত পায়ে নেমে দাঁড়ালো। ইশরাকে হাত দিয়ে টাটা ইশারা করে সামনের দিকে পা বাড়ালো। কয়েকটা বড় পা ফেলে সামনে এগিয়ে গিয়ে থেমে গেল। আয়রার সামনে একজন বাবা তার ছেলেকে কী সব বলছে। দূরে থাকার কারণে স্পষ্ট শোনা যাচ্ছে না। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুমু খাচ্ছে। গাড়িতে ওঠার আগে আবার মেয়ের দিকে তাকিয়ে পরখ করে নিল ইশরা। আয়রাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুকরণ করলো। বুঝতে বাকি রইল না নিজের বাবাকে খুব মিস করছে। ইশরা দেরি না করে তাড়াতাড়ি আয়রার কাছে গিয়ে বসে পড়ল। প্রতিদিন সকালে স্কুল ভালোভাবে পরিষ্কার করা হয়, গাছগুলো সারিবদ্ধভাবে কেটে সমান করা হয়েছে। সকালে হয়তো গাছে পানি দেওয়া হয়েছিল, তাই পানিগুলো এসে মাঠের মাঝখানে জমা হয়েছে, যাতে কাদাচ্ছন্ন ও পিচ্ছিল হয়ে গেছে জায়গাটা। ইশরা সেদিকে পরোয়া না করে সেখানে বসে পড়ল। এখন মেয়ের পাশে থাকার চেয়ে যেন পৃথিবীতে আর কোনো কাজ নেই। মেয়ের হাত টেনে কোলে বসিয়ে দিল। অনবরতভাবে আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়রা মায়ের দিকে মুখ ঘুরিয়ে নিল। অশ্রুসিক্ত নয়নে ইশরার কাঁধে মাথা রাখতে রাখতে বলল, মাম্মা, আমার পাপা কবে আসবে? মেয়ের মুখে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল ইশরা। মেয়েকে আবার সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে হবে। নিজের চোখের অশ্রু জমার আগেই মুখ ফুটে বলে উঠল, আসবে মাম্মা, তুমি যখন বড় হবে তখন চলে আসবে। ইশরার মুখের উত্তর পেয়ে সাথে সাথে প্রশ্ন করল আয়রা, মাম্মা, ওদের পাপা তো ওদের সাথেই থাকে, তাহলে আমার পাপা দূরে থাকে কেন? কেন আমি বড় হলে আসবে মাম্মা? এবার আর সহ্য করতে পারল না। ঠোঁট চেপে কেঁদে দিল ইশরা। মায়ের এমন কান্না দেখে সেও কেঁদে দিল। আধো আধো ছোট ছোট হাত দিয়ে মায়ের চোখ মুছে দিতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, সরি মাম্মা, আমি কখনো তোমাকে পাপার কথা জিজ্ঞেস করব না। তুমি কেঁদো না। আর পাপা ফিরে এলে পাপাকে ভীষণ করে বকে দিব, কেন আমাদের ছেড়ে ওই বিদেশে পড়ে আছে। আয়রার এমন কথা শুনে একটু আবেগত হাসি হাসল ইশরা। আজ যেখানে মেয়েকে সান্ত্বনা দেওয়ার কথা সেখানে মেয়ে ইশরাকে সান্ত্বনা দিচ্ছে। পরপর মেয়ের গালে 4টি চুমু খেলো। আয়রার গলায় থাকা লকেটটা স্কুল ফ্রকের নিচ থেকে বের করে আয়রার হাতে ধরিয়ে দিল। লকেটটা হাতে পেতে আয়রা সেখানে শব্দ করে চুমু খেলো। নিজের গলা থেকে লকেটটা খুলে মায়ের গলায় পরিয়ে দিয়ে বলল, এই তো আমার পাপা, দেখেছো মাম্মা, তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। আমাদের পাপা তো আমাদের সাথেই আছে, তিনি দূরে থেকেও আমাদের সাথে ছায়া হয়ে রয়ে আছে। তাই তো, এই না হয় আমার প্রিন্সেস আয়ুষোনা। ইশরার কথায় আয়রা মুখ ভার করে অন্যদিকে ফিরে রইল। ঠোঁট দুটি আস্তে আস্তে বাঁকিয়ে বলল, আমি প্রিন্সেস আয়ুষোনা না, আমি প্রিন্সেস বাবুই আয়ুষোনা। ভুলে গেছো? অভিমানী সুরে আয়রা বলল, এই তো নাক ধরছি, কান ধরছি, ভুল হয়ে গেছে, আমার প্রিন্সেস বাবুই আয়ুষোনা। ইশরা অপেক্ষা করল না, পুনরায় আবার গলার লকেটটা খুলে আয়রার গলায় পরিয়ে দিল। মায়ের সাথে এমন হাজারো কথা বলতে ব্যস্ত হয়ে গেল ছোট আয়রা। সত্যি মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। দেখা যায় হাজারো কষ্ট কাউকে মুখ ফুটে বলা যায় না, আর বলে দিলেও বুঝতে অনেকটা সময় লাগে। কিন্তু মাকে কিছু বলে দিতে হয় না, সে তার অস্তিত্ব দিয়ে সবটা বুঝে নেয়। সেই কখন থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে দোয়ান। এক হাত দিয়ে আয়রার হাত ধরে অন্য হাতে থাকা ঘড়িটির দিকে তাকিয়ে আছে। কখন তার অপেক্ষার অবসান ঘটিয়ে অনয়ার দেখা মিলবে। তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে সোজা আয়রার স্কুলে গিয়েছিল, কিন্তু তখন আয়রার স্কুলটি ছুটি হয়নি, তাই ঘড়ির টাইম দেখতে দেখতে সময় ওয়েস্ট করেছে। হয়তো তখন এমন ছিল, অনয়ারা তখন নিজেদের বাড়িতে ছিল। একটু আগে প্লেন ল্যান্ড করেছে, বের হতে একটু দেরি হচ্ছে। দোয়ানের ইচ্ছে করছে দৌড়ে প্লেনের ভিতর ঢুকে যেতে। এত কেন দেরি হচ্ছে? প্রতিটা মুহূর্ত এক একটা যুগের থেকেও বেশি মনে হচ্ছে। ভিডিও কলে প্রায় প্রতিদিনই অনয়ার সাথে তার কথা হয়, কিন্তু সে দেখা আর কাছাকাছি দেখা কি কখনো এক হয়? আজ আর একজন প্রেমিক অপেক্ষা করছে তার প্রেয়সীর জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে অনয়া আর তার পরিবারের দেখা মিলল। পরনে গাঢ় নীল রঙের চুড়িদার, এক পাশে সেফটি পিন দিয়ে ভালো করে লাগানো, অন্য পাশে চুলগুলো গুছিয়ে বেনুনি করা, নয়নে নীলাভ কাজল, যে আখি এদিক ওদিক কিছু একটা খোঁজার জন্য বিরল। দোয়ানের কাছে অনয়াকে পরীর থেকেও কোনো অংশে কম লাগছে না। অনয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল, সামনের দিকে এগিয়ে গেল। সবার সাথে কুশল বিনিময় করে লাগেজ টেনে নেওয়ার সময় খেয়াল করলো আয়রা পাশে নেই।
লাগেজগুলো ওভাবে রেখে আয়রা আয়রা বলে চারদিকে খুঁজতে লাগলো। প্রথমবার এয়ারপোর্ট দেখে নিজেকে সামলাতে পারেনি আয়রা, তাই একা একা ঘুরতে বেরিয়ে গেছে। হঠাৎ অনয়ার পেছন থেকে ভাও করে উঠল আয়রা। সবার দৃষ্টি গিয়ে পড়ল তখন আয়রার দিকে। দোয়ানের তো ইচ্ছে করছে আয়রাকে ঠাটিয়ে কয়েকটা লাগিয়ে দিতে, কিন্তু এখন দিলে একটু পর আবার ইস্টার হাতের মার তাকে খেতে হবে, তাই দমে গেল। তবুও রাগী দৃষ্টি নিয়ে চেঁচিয়ে বলে উঠল, কোথায় গিয়েছিলিস তুই? জানিস কতটা টেনশনে ছিলাম? তোর কিছু হলে তোর মা তো আমাকে একদম কুটি কুটি করে কেটে নদীতে ভাসিয়ে দিত। আচ্ছা মামা, কুটি কুটি কী দিয়ে করতো? বটি দিয়ে, নাকি ছুরি, নাকি চাপাতি দিয়ে? ভাবার অভিনয় করে আয়রা বলল। আয়রার এমন অভিনয় দেখে দোয়ানের রাগ নিমিষে গায়েব হয়ে গেল। সাথে সাথে হেসে দিল সবাই। দোয়ান হাসতে হাসতে বলল, সেটা যখন তোর মা আমাকে কুটি কুটি করবে তখন দেখিস কেমন। এবার চল পাকা বুড়ি, দেরি হয়ে যাচ্ছে। ফুলে উঠল আয়রা। ধপ করে মাটিতে বসে পা ছড়িয়ে কাঁদতে লাগলো। আমি পাকা বুড়ি না, আমি প্রিন্সেস। বাবুই আয়ুষও না। আর প্রিন্সেস কখনো হেঁটে যায় না, ঘোড়ায় করে যায়। আমি এখন ঘোড়ায় করে যাব। দোয়ান বেচারা পড়েছে মহা মুশকিলে। ইচ্ছে মতো গালি দিচ্ছে জয়ীকে। কেন আজই অসুস্থ হতে হলো তাকে? এখন আয়রাকে সামলাবে নাকি লাগেজগুলো নিয়ে যাবে বুঝতে পারছে না। দোয়ানের ইনোসেন্স ফেস দেখে আয়ান আয়রাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। আয়রা কান্না থামিয়ে আয়নের মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কী এমন কিছু তার বোধগম্য হলো না। প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকলেও পরক্ষণে মন দিয়ে তাকিয়ে রইল। এই মুখটা যেন তার খুব চেনা, নিজের কাছের কারো। আয়রা হাত বাড়িয়ে আয়নের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়রার এমন ব্যবহারে আয়ানকে ইস্টার কথা মনে করিয়ে দিল। ইস্টার কাছে আয়নের এই খোঁচা খোঁচা দাড়িগুলো খুব পছন্দের ছিল। সারা রাস্তা দুজন দুজনার দিকে এক মায়া ভরা দৃষ্টিতে চাইছিল। এখন ইস্টা বাড়ি ফিরেনি। রাত 8টা ছাড়িয়ে 9টার কাছাকাছি। আয়রা মুখ ভার করে সোফায় বসে আছে। অনেক অভিমান জমে আছে আয়রার। আজ কেন এত দেরি করে আসছে? প্রতিদিন 5টার আগে বাড়ি ফিরে আসে, তাহলে আজকে আসছে না কেন? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? আয়ান ছাড়া সবাই রাতে ডিনার করছে, কিন্তু সেদিকে আক্ষেপ নেই আয়রার, কারণ সে মাকে ছাড়া কখনো খায় না, না কখনো ঘুমাতে পারে। আয়রার পাশে বসে আয়ানও অপেক্ষা করছে আয়রার মায়ের জন্য। আয়রার এমন শুকিয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে দোয়ান ইস্টার সেলফোনে ডায়াল করলো। নাম্বারে ঢোকার সাথে সাথে রিসিভ হয়ে গেল। ইস্টা জানতো এখন বাড়ি থেকে ফোন আসবে, তাই ফোন হাতে নিয়েই বসেছিল। ফোন রিসিভ হতেই অন্য পাশ থেকে শোনা গেল এক বিরক্তি মাখা কণ্ঠ। ফোনটা আয়রাকে দে। ইস্টার এমন গলা শুনে দেরি করল না দোয়ান। চটজলদি ফোনটা এগিয়ে দিল আয়রার দিকে, কিন্তু আয়রা ফোনটা না নিয়ে অন্যদিকে ফিরে বসে রইল। আয়রার ব্যবহারে দোয়ান মুখ ফুটে বলল, আয়রা মুখ ভার করে অন্যদিকে ফিরে আছে, মনে হয় কথা বলবে না। তুই ফোনটা স্পিকারে দে। দোয়ান ফোনের স্পিকারে প্রেস করে। ফোনটা একটু সামনে এগিয়ে ধরল যাতে আয়রা ইস্টার সব কথা স্পষ্ট শুনতে পায়। কিছুক্ষণ আবার নীরবতা ছেয়ে গেল। পারলে এখন উড়ে আসতো সে। এই জ্যাম কখন ছাড়বে তার হিসেব নেই ইস্টার কাছে। সব জায়গায় বিরক্তিকর রাগী ভাব নিয়ে কথা বললেও মেয়ের কাছে একদম নরম শান্ত। তাই বিরক্তিকর ভাবটা একটু দূর করে হাসি রেখা টেনে বলল, সরি মাম্মা, অনেকগুলো সরি। আমি অনেকক্ষণ ধরে জ্যামে আটকে আছি। প্লিজ তুমি সামান্য কিছু খেয়ে নাও, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি এসে তোমাকে খাইয়ে দিব। মাম্মার কণ্ঠ পেয়ে একটু শান্ত হলেও পরক্ষণে গর্জে উঠল। মায়ের কথা শেষ হওয়ার আগে হিংস্র রূপ ধারণ করলো আয়রা। হিংস্র বাঘের মতো দোয়ানের হাত থেকে ফোনটা ছিনিয়ে এনে নিজের সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। সাথে সাথে কয়েক টুকরো হয়ে গেল। দু হাতের মাঝে নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে চেঁচিয়ে বলল, মাম্মা তুমি অনেক পচা। আগের থেকে আমাকে আর একদম ভালোবাসো না। আমি কিচ্ছু খাবো না, আর তোমার সাথে কথাও বলবো না। আয়রার এমন দৃষ্টিভঙ্গি দেখে সবাই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। ছোট একটা মেয়ের এত রাগ, একদম ছোট আয়নের মতো। সবাই কৌতূহল নিয়ে আয়নের দিকে তাকালো। আয়ান হাত দিয়ে উপরে উঠিয়ে ঠোঁট বাঁকিয়ে এমনভাবে ভঙ্গি করলো যেন সে কিছু জানে না। আয়রার কষ্টে আয়নের খুব কষ্ট হয়। মনে হয় এক রক্তের বাঁধনে বেঁধে আছে। সত্যি তো বেঁধে আছে, কিন্তু সেটা তার অজানা। আয়ান উল্লুসের বাটিটা নিয়ে আবার আয়রার পাশে বসে বলল, আচ্ছা আয়রা, তুমি প্রচুর রেগে গেলে কাঁদো না? না, আমি মাম্মা কষ্ট পেলে শুধু কাঁদি, না হলে না। তাই মামা আমাকে স্ট্রং গার্ল বলে। তাছাড়া প্রিন্সরা কখনো কাঁদে না। মাথা ঝুঁটি টেনে টেনে আয়রা বলল, ও আচ্ছা, জানো আমি 32 রকমের ভাবে কাঁদতে পারি। ও মা, তুমি এত কাঁদো? ভ্রু কুঁচকে আয়রা বলল,
না, আমি কাঁদি না, কিন্তু সবার কাছ থেকে তার ভঙ্গিতে কান্না শেখার প্র্যাকটিস করি। তুমি শুনবে? আয়রা মুখে হাসি টেনে আয়নের কথা শুনতে মন দিল। আয়ন 1 চামচ নুডলস তুলে আয়রার মুখে পুরে দিল। বাটিটা পাশে রেখে নাক টেনে কাঁদতে লাগলো। আয়রা খাচ্ছে আর দেখছে। আয়ন আরও 1 চামচ মুখে পুরে দিয়ে কাঁদতে লাগলো। ওয়া ওয়া। আয়রার খুশি দেখে কি। আয়নের এমন 32 রকমের কান্না দেখতে দেখতে পুরো নুডলস শেষ করে। তারপর আবার গল্পে মেতে ওঠে। অজান্তে নিজের পাপার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল আয়রা। আয়ন আয়রাকে কোলে নিয়ে রুমে দিয়ে যাওয়ার আগে দোয়ান তুলে নিল। আয়নকে ডিনার করতে বলে আয়রাকে রুমে নিয়ে শুয়ে দিল। বাড়িতে পা রাখতেই শরীরে এক অদ্ভুত কম্পন শুরু হয়ে গেল ইশরার। যখন আয়নের চারপাশে থাকতো তখন এমন অদ্ভুত কম্পন অনুভব করতো ইশরা। চারদিকে অন্ধকার বিরাজ করছে। বাড়ির সবাই আলো বন্ধ করে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো। আজ সেই বাবা মেয়ের জন্য ছোট্ট একটা বাড়ি আর কাজের ব্যবস্থা করতে গিয়ে কিছুটা দেরি হয়েছে, বাকিটা জ্যামের কারণে। রুমে ঢুকতেই দেখলো তার প্রিন্সেস সারা রুমে আলো জ্বেলে ঘুমিয়ে আছে। দোয়ান ফোন করে জানিয়েছিল আয়রা নুডলস খেয়ে ঘুমিয়েছে। ইশরা ভাবতে পারেনি ইশরার প্রিন্সেস ইশরাকে ছাড়াই না খেয়ে ঘুমিয়েছে। বাইরে থেকে এসেছে তাই মেয়েকে স্পর্শ করেনি। রুমের লাইট অফ করে ড্রিম লাইট অন করলো। কাবার থেকে কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়ে রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অন্ধকারে আয়রার ফোবিয়া আছে। ভেজা জামা কাপড়গুলো বেলকনিতে মেলে আয়রার পাশে শুয়ে পড়ল। আয়রার মাথাটা নিজের হাতের উপর রেখে মেয়ের কপালে চুমু খেয়ে চোখ বন্ধ করে নিল। আয়রাকে না খাইয়ে নিজে কখনো খায় না ইশরা, তাই আজও খায়নি। মায়ের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে বুঝতে পেরে চোখ খুলে তাকালো আয়রা। মায়ের ঠান্ডা স্পর্শ পেয়ে ঘুম ভেঙেছিল আয়রার, কিন্তু সেই অভিমানে চোখ খুলেনি। ইশরা একটু নড়ে চড়ে শুয়ে পড়ল। ঘুমের ঘরে হাতের বাঁধন একটু হালকা হতে উঠে দাঁড়ালো আয়রা। একটা বালিশ হাতের উপর রাখলো। হাত বাড়িয়ে একটা ক্যান্ডেল নিয়ে নিচে নেমে এলো। কিচেন থেকে শব্দহীনভাবে খাবার বেড়ে নিল। উপরে ওঠার জন্য পা বাড়াতে নিলে দমকা হাওয়ায় নেবে গেল ক্যান্ডেল। মুহূর্তেই বাড়ি ছেয়ে গেল আবার অন্ধকারে। হাত থেকে খাবারের প্লেট পড়ে যেতে নিলে হাত বাড়িয়ে ধরে নিল কেউ। লাইটার জ্বালিয়ে পুনরায় আবার ক্যান্ডেল জ্বালিয়ে দিল সে। সামনে ইশরাকে দেখে ভয়ে চলে গেল আয়রা। অভিমানী সুরে বলল, আমি খাইনি বলে কেউ খায়নি, তাই খাবার নিতে এসেছিলাম। ইশরা তৃপ্তিকর হাসি দিয়ে আয়রার হাত থেকে ক্যান্ডেল আর প্লেটটা নিয়ে ডাইনিং টেবিলে রেখে দিল। আয়রাকে কোলে নিয়ে চেয়ারে বসে পড়ল। খাবার মেখে আয়রার মুখের সামনে ধরলে মুখ ফিরিয়ে নিল সে। মেয়ের অভিমান দেখে হাত ধুয়ে নিল আর বলল, আমার প্রিন্সেস বাবুই আয়ুষণা না খেলে আমি খাই কী করে? এমন কথা শুনে আয়রা খাবার তুলে দিল ইশরার মুখে। মা মেয়ের অভিমান বেশিক্ষণ স্থায়ী রইল না। ঠিক একজনের কষ্টে আরেকজন কষ্ট পায়, তারপর আবার সব কিছু ঠিক হয়ে যায়। জানো মামা, ওই নতুন ভালো আঙ্কেলটা অনেক ভালো। আমাকে কত আদর করে, ভালোবাসে, খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। মায়ের মুখের দিকে তাকিয়ে আয়রা বলল, কোন আঙ্কেলটা শোনা? আয়রার চুলের ছুটি বাঁধতে বাঁধতে ইশরা বলল, মামা আছে না, তার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার বড় ভাই। ও আচ্ছা। জানো মামা, সেই নতুন ভালো আঙ্কেলটা অনেক কিউট, কি সুন্দর গায়ের রং, বিলাই চোখ আর দাড়িগুলো। যদি পাপার সাথে তোমার বিয়ে না হতো তাহলে ওই আঙ্কেলটার সাথে তোমার বিয়ে দিতাম। মেয়ের কথা শুনে হাসল ইশরা। এখন আয়রা মায়ের বিয়ে দিতে চাইছে। যদি আয়নের সামনে এমন কথা বলতো, নির্ঘাত বেচারা মরে ভূত হয়ে যেত। গুছিয়ে রাখা ব্যাগটা আয়রার কাঁধে পরিয়ে দিয়ে কোলে তুলে নিল। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। পরন্ত বেলায় আয়রা ছাদে বল দিয়ে খেলছে, আর তার পাশে আয়ান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আজ কতদিন পর গোধূলি দেখছে তার হিসেব নেই। এক প্রকার আয়রার বায়না মেটাতে ছাদে আসা। বৃহস্পতিবার হওয়া আজকে আয়রার হাফ ক্লাস ছিল, তাই দোয়ান গিয়ে নিয়ে এসেছে। প্রতিদিন ইশরা নিয়ে আসে, দুপুরে খাইয়ে দিয়ে আবার চলে যায়। প্রায় আধা ঘন্টা সময় বের করে আসে। সেই সময়টুকু অ্যাসিস্ট্যান্টরা সামলে নেয়। আয়রা সারা বিকেল জয়ী আর যারার কাজের লোক আর তার মেয়ে তাদের সাথে থাকে। অবশ্য আজকে ইশরা আসতে চেয়েছিল, কিন্তু দোয়ান জানালো আয়রা খেয়ে নিয়েছে তাই আসেনি। তবে ফোনে কথা হয়েছে। আয়ান, আয়ান, পেছন থেকে দিবা বলে উঠল। নিজের নাম অন্যের মুখে শুনে পেছনে তাকালো আয়ান। দিবা ডাকছে। কেউ কিছু বলার আগে আয়রা দৌড়ে গেল আয়ানের কাছে। শার্ট টেনে টেনে আয়ানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা নতুন ভালো আঙ্কেল, তোমার নাম কি আয়ান? হ্যাঁ সোনা, আমার নাম আয়ান। হাঁটু গেড়ে নিচে বসে আয়রার সমান হয়ে, জানো আমার বাবার নামও আয়ান, আয়ান আহমেদ অভি। তোমার নামও কি আয়ান আহমেদ অভি, নাকি শুধু আয়ান?
কৌতূহল নিয়ে আয়রা বলল। আয়রার কথা স্তব্ধ হয়ে গেল আয়ান। মুখ থেকে একটাও কথা বের হচ্ছে না। আয়ানের মনে হচ্ছে এটা কি তার প্রিন্সেস আয়রা? নামটুকুও জিজ্ঞাসা করতে পারছে না। রাগে চোয়াল শক্ত হয়ে এলো দিবার। এমনিতে ইষ্টাকে সহ্য করতে পারে না, আবার আয়রাকে আয়ানের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই বাড়িতে থাকিস বলে সব জায়গায় তোদের যেতে হবে? বাবারও বলিহারি, জীবন বাঁচিয়েছে বলে সারা জীবন এখানেই রাখতে হবে? কিছু টাকা দিলেই তো হয়ে যেত। ইচ্ছে করছে ঠাস করে একটা হাত বাড়িয়ে মারতে নিলেই ইষ্টা এসে দেবার হাত ধরে ফেলে। ইষ্টার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। পরক্ষণেই ঠাস করে দুটো চর পড়ল দিবার গালে। মায়ের এমন রূপ দেখে আয়রা ভয় লাফ দিয়ে আয়ানের কোলে। চোখের কোণে অশ্রু ঝরে আছে। একবার চোখের পলক ফেলে গড়িয়ে নিচে পড়ে যাবে। এক দৃষ্টিতে ইষ্টার দিকে তাকিয়ে আছে আয়ান। বিশ্বাস করতে পারছে না, যাকে আয়ান তন্ন তন্ন করে খুঁজেছে সে তার খুব কাছে দাঁড়িয়ে আছে। ইষ্টা এখনও অগ্নি দৃষ্টি নিয়ে দিবার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে আরও কয়েকটা লাগিয়ে দিতে, কিন্তু মানবতার খাতিরে কিছু বলতে পারছে না। এতক্ষণ চুপ করে থাকার পর মুখ খুলল ইষ্টা। লজ্জা করে না একটা বাচ্চা মেয়ের গায়ে হাত তুলতে? নাকি সে শিক্ষাটুকু নেই? বাচ্চারা ফেরেশতার সমান হয়, তাদের সাথে ভালোভাবে আর ভদ্রভাবে কথা বলতে হয়। একটু থেমে আবার বলা শুরু করলো, আর তোমার সাহস হলো কিভাবে আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? ওকে মারা তো দূরে থাক, চোখ রাঙালেও তাকে আস্ত রাখবো না। একটা কথা কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম যদি আমার আয়রার আশেপাশে তোমাকে দেখি, সেদিন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। আর এই বাড়িতে থাকার জন্য আমরা বসিনি, শুধুমাত্র তোমার বাবা জীবন উদ্দিনের আর ভাই দোয়ানের জন্য এখানে পড়ে আছি। রাগে ফুঁসতে ফুঁসতে দিবা ছাদ থেকে হনহন করে চলে গেল। রাগ হচ্ছে এই মানুষটির উপর। যখন দিবা এতগুলো কথা শোনালো তখন কিছু বলে দিলেই হতো। আপনি কেমন বলুন? আর বলতে পারল না ইষ্টা। সামনে আয়ান দাঁড়িয়ে আছে। আয়ানের দৃষ্টি দেখে ইষ্টার মুখ স্তব্ধ হয়ে আছে। সময় থমকে গিয়েছে। দুজনে এক অন্য পৃথিবীতে হারিয়ে গেছে। মুখের কথা মুখে আটকে রইল। সব বর্ণগুলো গলায় দলা পাকিয়ে গেছে। বুকের ভিতরে কেমন উথাল পাথাল করছে। হাত পা রীতিমতো কাঁপছে। হঠাৎ করে জীবনটা যেন উল্টাপাল্টা হয়ে গেছে। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে এসেছে। হার্টবিট সাধারণের তুলনায় আরও কয়েকশো গুণ দ্রুত গতিতে চলছে। আজ কতগুলো বছর পর আবার দুজন দুজনকে দেখছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। গরমে চেহারা লালচে আকার ধারণ করেছে। বুঝতে বাকি নেই মাত্র আদালত থেকে ফিরেছি, আর এসেই মেয়েকে খুঁজতে বের হয়েছে। দুজনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ দুজনের চোখের কোণে অশ্রু জমেছে। কেউ পলক ফেলছে না। ইষ্টা বুঝতে পারছে না আয়ান এতগুলো বছর পর এখানে কেন এলো, কেন আবার দুজনের দেখা হলো। আবার 5 বছর আগের মতো আয়ানের কাছ থেকে পালিয়ে যাবে কি না? আয়ানের মনে অনেক প্রশ্ন জমাট বেঁধে আছে। কেন একবার বলে এলো না? কেন সবাইকে না জানিয়ে এত দূরে চলে এলো? ইষ্টাকে বুকের খুব কাছে টেনে নেওয়া উচিত, নাকি সেদিন চলে আসার জন্য প্রচুর বকে দেওয়া উচিত? কিন্তু কিছু বলার ক্ষমতা আয়ানের নেই। আস্তে আস্তে শরীরের সমস্ত ক্ষমতার হ্রাস পাচ্ছে। মনে হচ্ছে চোখ জোড়া বন্ধ হয়ে গেল। হাতের বাঁধন আলগা হয়ে আয়রা পড়ে যেতে নিলে আহ করে চিৎকার করে উঠল। আয়রার চিৎকার শুনে হুঁশ ফিরল দুজনের। হাত বাড়িয়ে আয়রাকে ধরল। সাথে সাথে স্পর্শ করলো দুজন দুজনার হাত। সেদিকে পরোয়া না করে আয়রাকে টেনে নিজের কোলে নিয়ে নিল। শক্ত করে বুকের কাছে টেনে নিল। সাথে সাথে চোখের পাতা বুঝিয়ে এলো। চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। অশ্রুসিক্ত নয়নে আয়ানের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আয়ান, তুমি আজও আগের মতোই আছো। পরিচয় না জেনে ওকে খাইয়ে দিলে, ঘুম পাড়িয়ে দিলে, এখন আবার খেলছিলে, সব বায়না পূরণ করার চেষ্টা করছিলে। যখন বুঝতে পারলে ও আমার মেয়ে, তখন কোল থেকে ফেলে দিতে চাইলে। ছি, তোমার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তর্জনী দিয়ে চোখ মুছে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে এলো ইষ্টা। নিজেকে আর দুর্বল প্রমাণ করতে চায় না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে ইষ্টা। মাকে এভাবে কাঁদতে দেখে ছোট আয়রাও কেঁদে ভাসিয়ে দেবে, তাই মেয়েকে কিছু খেলনা ধরিয়ে দিয়ে অষ্টমে ঢুকে পড়ে। আয়ান কেন আবার আমার লাইফে ব্যাক করলো? আমি তো নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছিলাম। তাহলে আমাকে আবার কেন দুর্বল করে দিতে চাইছো? প্রতি মুহূর্তে নিজেকে স্ট্রং করার পরীক্ষা দিতে দিতে আমি হাঁফিয়ে উঠেছি। আর পারছি না। প্লিজ চলে যাও আমার জীবন থেকে, আর এসো না। খারাপ সময় তো জীবনের অংশ। সে যেমন আসে তেমন আবার চলেও যায়। শুধু থেকে যায় খারাপ সময়ের পাওয়া কিছু অভিজ্ঞতা, চেনা হয়ে যায় কিছু মানুষের আসল রূপ, আর এগুলি অনেকটা সাহায্য করে জীবনের বাকি পথগুলো চলতে। এতক্ষণ এখানে কি হলো বোধগম্য হলো না আয়ানের। সত্যি কি ইষ্টা তার সামনে দাঁড়িয়েছিল? ভাবতে পারছে না।
বৃদ্ধা আর তর্জনী দিয়ে ডান হাতে চিমটি কাটতেই হুঁশ ফিরল তার। অপেক্ষা না করে দৌড়ে নিচে নেমে এলো। ছেলেকে এমন উস্কো খুস্কো অবস্থায় দেখে কাছে এলো তিথি। সবাই ড্রয়িং রুমে আসর জমিয়েছিল। সবার দৃষ্টি আয়নের দিকে স্থির হয়ে আছে। একটু আগে তো স্বাভাবিকভাবে ছোট বাচ্চা মেয়েটার সাথে খেলছিল, হঠাৎ কি এমন হলো? ছেলের কাঁধে হাত রেখে বার কয়েক জিজ্ঞাসা করলো তিথি, কি হয়েছে? উত্তরের বদলে তিথিকে ঝাপটে ধরে কেঁদে দিল আয়ন। বন্ধ হয়ে আসা নিঃশ্বাস কয়েকবার টেনে বলল, মা, ইশরা, আমার ইশরা, মাই লিটল প্রিন্সেস আয়রা। কি হয়েছে ইশরা আর আয়রার? একটু আগে দেখলাম দিবা কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেল। পেছন থেকে কৌতূহল নিয়ে দোয়ান বলল। কিছু বলতে পারল না আয়ান। চোখ জোড়া শত চেষ্টা করেও সামলাতে পারিনি। একরাশ অন্ধকার নিয়ে জ্ঞান হারালো আয়ান। দেখো ইশরা, আমি তোমাকে আবার আমার লাইফে ফেরত চাই, অ্যাট এনি কস্ট, চেঁচিয়ে বলল আয়ান। আয়ানের এমন ব্যবহারে ভয় পেয়ে গেল ইশরা। নিজেকে সামলে আয়রাকে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি তোমার লাইফে আর ফেরত যেতে চাই না। আয়রা আমার সব। আমি আয়রাকে নিয়ে বাঁচতে চাই। তুমি যদি আয়রাকে ফেরত নিতে চাও তাহলেও আমি তোমার কথায় রাজি আছি। সরি বেবি, সেটা সম্ভব নয়, কারণ কোনো অবৈধ সন্তানের দায়িত্ব আমি আয়ান আহমেদ অভি নিতে পারবো না। তাহলে আমিও তোমার কাছে ফিরে যেতে পারবো না। আয়ান অনেকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ইশরার থেকে টেনে আয়রাকে ছাড়িয়ে নিল। শক্ত করে আয়রার গাল চেপে ধরে ছাদ থেকে ফেলে দিল। নিচের দিকে একবার তাকিয়ে আবার ঘাড় বাঁকিয়ে ইশরার দিকে তাকালো। ইশরা চটজলদি নিচে নেমে গেল। তার সামনে আয়রা রক্তাক্ত দেহে দেখে চিৎকার করে উঠল। না বলে চিৎকার করে চোখ খুলে তাকালো ইশরা। পুরো জামা ঘামে ভিজে একাকার হয়ে গেছে। নিজের হাতের উপর আয়রাকে ঘুমিয়ে থাকতে দেখে একটু শান্ত হলো সে। জমিয়ে রাখা নিঃশ্বাস নিতে লাগলো। পরপর কয়েকবার ঠোঁট ছোঁয়ালো মেয়ের পুরো শরীরে। আস্তে আস্তে নিজের হাত থেকে আয়রার মাথাটা বালিশে রেখে দিল। টেবিলের উপরে রাখা জগটা থেকে পানি গ্লাসে ঢেলে নিল। এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরোটাই শেষ করে আবার টেবিলে রেখে দিল। পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিল। ড্রিম লাইটের আলোর মাঝখানে কয়েকটা ক্যান্ডেল জ্বলছে। প্রতিদিনের মতো আজকেও একই গঠনের রুম সাজানো। এতক্ষণ স্বপ্ন দেখছিল ভেবে কপালে থাকা ঘামগুলো মুছে নিল। কি ভয়ানক স্বপ্ন দেখছিল, মনে হচ্ছিল জীবনটাই বের করে নিয়ে গেল। চারদিকে আজানের ধ্বনি অস্পষ্ট শোনা যাচ্ছে। ইশরা সময় নষ্ট না করে বেড থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফজরের নামাজ আদায় করে একে একে নিজের আর আয়রা জিনিসপত্র গোছাতে শুরু করলো। কাল রাতে তিথি, তমনা, অনয়া এসেছিল। দোয়ান বলেছিল অনুর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। সেই অনুযায়ী অনয়া সেটা বোধগম্য হয়নি তার। অনেকক্ষণ দরজা নক করে কিন্তু ইশরা খুলেনি আর চায় না তাদের মুখোমুখি হতে। তাছাড়া রাতের স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়, আয়ান যদি অমন ভয়ঙ্কর কিছু করে বসে, তখন নির্ঘাত ইশরা মরে যাবে। অন্ধকার রুমের মাঝে দরজা খুলে ভেতরে ঢুকলো কেউ। জামা কাপড় ভাঁজ করা রেখে সামনে তাকালো ইশরা। রক্তিম আলোর মাঝে আয়ানের মুখটা দেখে 2 কদম পিছিয়ে গেল সে। একটু আগে জ্ঞান ফিরেছে আয়ানের, আর জ্ঞান ফেরার পরই ইশরা রুমে এসেছে। ইশরাকে ভয় পেতে দেখে বলল, নিজের হাজব্যান্ডকে না নিয়ে পালিয়ে যাচ্ছ? তোমার কত কাছাকাছি এসেছি, আদর করে একটু কাছে টেনে নেবে না। তুমি কি করলে? মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছ। 2 কদম এগিয়ে এসে আয়ান বলল। আয়ানের কথা রাগে মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা ইশরার, কিন্তু এখন চেঁচামেচি করতে চাইছে না। চেঁচামেচি করলে একদিকে আয়রার ঘুম ভেঙে যাবে, অন্যদিকে বাড়ির সবাই এসে হাজির হবে। তাই রাগে দৃষ্টি দিয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান ইশরার মুখের দিকে তাকিয়ে ভয়ে চুপসে গেল। মেয়েটার স্বভাব আগের চেয়ে অনেকটা বদলে গেছে। কথায় কথায় যে মেয়েটা হাসত, আজ সে শুধু চোখ গরম করে তাকায়। আয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে ইশরা বলল, দেখো আয়ান, এই মাঝরাতে আমি কোনো সিনক্রেট করতে চাই না। তোমার ভালোর জন্য আমি তোমাকে ছেড়ে দূরে চলে এসেছি। এবার প্লিজ আমার লাইফ থেকে চলে যাও। চলে যাওয়ার হলে চলেই যেতাম, তোমাকে পাগলের মতো খুঁজতাম না। কেন ছেড়ে এলে আমায়? কেন আবার এখন চলে যেতে চাইছো? ছলছল চোখে আয়ান বলল, স্বার্থপর ভালোবাসা, স্বার্থপর শহর কিংবা স্বার্থপর মানুষের মাঝে আমি ফিরে যেতে চাই না। না মেয়েকে স্বার্থপর বানাতে চাই। মুখ ঘুরিয়ে ইশরা বলল, ইশরা শেষবারের মতো মাফ করে দাও। কথা দিচ্ছি আর কখনো তোমাকে হার্ট করব না। প্লিজ ফিরে চলো না। অবৈধ সন্তান আর সন্তানের মাকে আজ কেন ফিরিয়ে নিতে চাইছো? আবার অপমান করে বাড়ি থেকে বের করে দিবে, তাই না? ইশরা প্লিজ, আমার সন্তানকে অবৈধ বলো না। আমি সত্যি খুবই অনুতপ্ত, ভেঙে পড়েছি আমি। ভালো নেই আমার ইস্যু পাখি, আর প্রিন্সেস আয়রাকে ছাড়া। হাঁটু গেড়ে নিচে বসে হাত জোর করে বলল আয়ান। দেখো, আয়রা আর বলতে পারল না। ইশরার চোখ গেল আয়রার দিকে। আয়রা ঘুম থেকে উঠে ওদের দিকে তাকিয়ে আছে।
এখানে একটিকলি কী হচ্ছে বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে বাড়ির সবাই এসে হাজির হলো ইশরার রুমে। আগে থেকে সবার ধারণা ছিল এমন কিছু একটা হতে পারে। সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করে তিনজনের দিকে তাকিয়ে আছে। শরীর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে আয়ানের কাছে গিয়ে দাঁড়ালো। নিজের আধো আধো হাত দিয়ে আয়ানের চোখ মুখ মুছে দিয়ে জিজ্ঞেস করলো, নতুন ভালো আঙ্কেল, তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? তুমি না বলেছিলে তুমি কাঁদো না, তাহলে এখন কাঁদছো কেন? আয়ান কোনো কথা না বলে আয়রাকে বুকে জড়িয়ে নিল। অজস্র চুমুতে ভরিয়ে দিল আয়রাকে। আয়রার গালে হাত রেখে বলল, তোমার মাম্মা যে তোমার পাপার উপর রেগে আছে, কথা বলছে না, তাই কাঁদছিস না? আমার পাপা এসেছে? অবাক হয়ে আয়রা জিজ্ঞেস করলো, কোথায় এখন? আমি পাপাকে দেখব। তোমার পাপাকে দেখতে মন চায় সোনা? হ্যাঁ তো, শুধু আমার না, মাম্মাও দেখতে চায়। আমি প্রায় মাম্মাকে জিজ্ঞাসা করি আমার পাপা কবে আসবে। মাম্মা উত্তরে শুধু কাঁদে। তখন আমি মাম্মাকে শান্ত করি। মাম্মা বলে আমি যখন বড় হব তখন পাপা আসবে। লকেটটাকে ইশারা করে বলল, এটা দেখতে পারছো না? আমি প্রতিদিন লকেটের কাছে বলি যাতে পাপা তাড়াতাড়ি ফিরে আসে। আকাশে প্লেন দেখলে আমি দৌড়ে যাই, কিন্তু আমার পাপা আসে না। আচ্ছা বলতে পারো, আমার ফ্রেন্ডদের পাপা তো তাদের সাথেই থাকে, আমার পাপা কেন থাকে না? মন খারাপ করে বলল আয়রা। সব মেয়েই পাপাকে একটু বেশি ভালোবাসে, তাই বলে এতটা? সবাই ইশরার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। মুখ ফুটে শুধু একবার বলতে বলছে, আয়ানের কথাই সত্যি। আয়রার মুখ থেকে এমন কথা শুনে অন্যদিকে ফিরে রইল ইশরা। ইশরা জানে আয়রা তার পাপাকে অনেক মিস করে, কিন্তু এতটা করে জানতো না। আয়ান আর নিজেকে সামলাতে পারল না, বলে দিল, প্রিন্সেস সোনা, আমি তোমার পাপা। উত্তরের অপেক্ষায় আয়রা ইশরার মুখপানে তাকিয়ে রইল। ইশরাও আর চায় না আয়রাকে তার পাপার থেকে দূরে রাখতে। ইশরা চোখের ইশারায় হ্যাঁ বলল, হ্যাঁ প্রিন্সেস, ইনিই তোমার পাপা। আয়রা তো মহা খুশি নিজের পাপাকে পেয়ে। সাথে সাথে প্রশ্ন ছুড়ল আয়রা, পাপা তুমি আমাকে আর মামাকে ছেড়ে কখনো কোথাও যাবে না তো? গেলে আমরা অনেক কাঁদবো। আয়ান স্মিথ হেসে না বলল। পাপাকে জড়িয়ে ধরে আছি, কত কথা বলছি। শেষের কথা লজ্জায় পড়ে গেল ইশরা। পাপা মাম্মাও অনেক কেঁদেছে। তুমি আমাকে যেমন আদর করে দিয়েছো, এখন মাম্মাকেও একটু দাও, দেখবে মাম্মা আর কাঁদবে না। আয়রার এমন লাগামহীন কথা শুনে সবাই মুখ ঢেকে চলে গেল। আয়ান তো ইশরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ইশরা মাথায় হাত দিয়ে বেডে বসে পড়ল। শেষে কিনা মেয়ের জন্য সবার কাছে লজ্জিত হতে হলো। কিভাবে একটা দিন কেটে গেল হিসেব নেই। এই একদিন আয়রার প্রতি আয়ানের পাগলামোগুলো দেখেছে ইশরা। আয়রাকে ঘুম পাড়িয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, হোমওয়ার্ক করা, খেলাধুলা সব কিছু ছিল আয়ানকে ঘিরে। ইশরা শুধু বসে বসে বাবা মেয়ের ভালোবাসা দেখেছে। আয়ান একবারও বিরক্ত হয়নি, সব সামলে নিয়েছে। এখন ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে রাত 8টা ছাড়িয়ে 9টার কাছাকাছি। গত 3 ঘন্টা ধরে ল্যাপটপে কাজ করছে ইশরা। ইশরার কোলে আয়রা বসে বসে ভিডিও গেমস খেলছে। আয়ান কোথাও একটা বেরিয়েছে। কোথায় গেছে বলে যায়নি। বলে গেছে আসতে একটু সময় লাগবে। যে কাজ করতে মাত্র 1 ঘন্টার দরকার পড়ে সে কাজ করতে 3 ঘন্টা ছাড়িয়ে গেছে শুধু আয়রার দুষ্টুমিতে। প্রায় 2 মিনিট চুপ করে থাকার পর আবার মুখ খুলল আয়রা। মাম্মা, পাপা কোথায় গেছে? দেখেছো কতক্ষণ হয়ে গেছে এখনও পাপা এলো না। আবার চলে গেল নাকি? যদি আমি পাপার সাথে যেতাম। গেলি না কেন? পাপার সাথে গেলেই ভালো হতো। অ্যাটলিস্ট এখন বসে বসে আমার কান দুটো নষ্ট হতো না। এখন এই কথাগুলো ইশরার বলতে ইচ্ছে করছে, কিন্তু বলল না। প্রচুর রাগ হচ্ছে আয়নের উপর। বাহিরে যাওয়ার কি দরকার ছিল? পাপা একটু কাজে গেছে, একটু পর ফিরে আসবে, তুমি গেমস খেলো। কথাগুলো বলে আবার ল্যাপটপে মন দিল ইশরা। এই নিয়ে 3 ঘন্টায় 98 বার জিজ্ঞাসা করেছে, মাম্মা পাপা কোথায়? পাপার পরিচয় পাবার পর একবারও আয়ানকে একা ছাড়েনি, সাথে সাথে ছিল। ওয়াশরুমে গেলে বাইরে দাঁড়িয়ে থাকতো। বাবার প্রতি এমন ভালোবাসা দেখে ছলছল করে উঠত ইশরার চোখ। যদি আয়ান সেদিন অমন ব্যবহার না করত, তাহলে আর 5টা গল্পের মতো ভিন্ন হতো তাদের গল্প। মিনিট 2 যেতে না যেতেই বলে উঠল আয়রা, মাম্মা নুডলস খাবো। মূলত সময় কাটাতে বলা। ইশরা আয়রার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মাম্মা মাত্র 2 দাও, আমার কাজটা প্রায় হয়ে এসেছে। ইশরার জন্য অপেক্ষা করল না আয়রা। দ্রুত পায়ে কিচেনে ছুটল। একটা কাপ নুডলস বের করে নিল। গ্যাস অন করে পানি চুলে দিয়ে একটু সময় দাঁড়িয়ে দিল। গরম পানির পাত্র নামাতে নিলে হাত ফসকে নিচে পড়ে গেল। সাথে সাথে হাত বাড়িয়ে কেউ আয়রাকে কোলে তুলে নিল। ভয়ে চোখ বন্ধ করে নিল আয়রা। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে আয়ানের ভয়ার্ত মুখটা দেখতে পেল। গরম পানি সব আয়ানের পায়ে। বেশ খানিকটা লালচে হয়ে গেছে। কয়েক পা সামনে গিয়ে আয়রাকে নামিয়ে দিল।
আয়রাকে নামিয়ে দিতে সে দৌড়ে ছুটল ফার্স্ট এড বক্স আনতে। সবে শপিং মল থেকে ফিরেছে আয়ান। আয়রার জন্য গিফট, জামা কাপড়, খেলনা, চকলেট কিনতে গিয়েছিল। এসে এমন পরিস্থিতি দেখবে ভাবতে পারেনি। আয়রার জন্য নুডলস বানাতে এসে থমকে গেছে ইশরা। মেয়ের একটু সময় সহ্য হবে না ভাবতে পারেনি। আয়রাকে দেখে হুঁশ ফিরল। বাচ্চা মেয়েটা সযত্নে বাবা সেবা করছে। আয়রাকে আয়নের পাশে বসিয়ে দিল। কয়েক টুকরো আইসবার এনে আয়নের পা দুটো ভিজিয়ে রাখলো। বক্স থেকে একটা মলম বের করে ফু দিচ্ছি আর আলতো হাতে লাগিয়ে দিচ্ছি। চোখ থেকে অশ্রু ঝরছে। দেখে মনে হচ্ছে আয়নের না ইশটার আঘাত লেগেছে। ইশটার কাণ্ড দেখে মুচকি হাসলো আয়ন। সামান্য একটি লেগেছে তাতে এমন করছে যেন ভয়ানক কিছু হয়ে গেছে। আয়নের সাথে কথা বলে না, অথচ আয়নের ব্যথায় ব্যথিত হচ্ছে। ভালোবাসা হয়তো এমনই হয়। কাউকে স্বার্থহীন ভালোভাবে ভালোবাসলে নিজের কষ্টকে তুচ্ছ লাগে, আর ভালোবাসার মানুষটির কষ্ট পাহাড় সমান মনে হয়। শত জনকে চাই না প্রিয়, তুমি শুধু আমার হও। দেখিয়ে দিব শত রকমভাবে একজনকেও ভালোবাসা যায়। চোখের অশ্রু টলটল করছে। না চাইতে কয়েক ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। বড্ড অনুশোচনা হচ্ছে নিজের করা কাজের জন্য। শুধুমাত্র তমনার জন্য আজ ইশরা সবার উপর তপ্ত অভিমান করে আছে। এতগুলো বছর সবার থেকে দূরে সরেছিল। তমনাকে কিছু বলতে না দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ইশরা বলল, দেখো মা, আমি তোমার উপর কোনো প্রকার রাগ করিনি। হয়তো তোমার মেয়ে হিসেবে এটাই আমার প্রাপ্য ছিল। তবে কি জানো, তুমি আমার মা। হাজার কথার ভিড়ে এটাই সত্যি। তাই তোমার কণ্ঠধ্বনি শুনতে আমি ভুল করতে পারি না। অভিমানী সুরে ইশরা বলল। ইশরা, আগে আমার কথাটা শোন। হ্যাঁ, তোকে ফোন করে আসতে বলেছিলাম। আয়নের সামনে মিথ্যা বলেছিলাম, কিন্তু তার কারণ আছে। কি কারণ সেটাই জানতে চাই। তমনাকে থামিয়ে দিয়ে ইশরা বলল, কারণ মেঘ আমাকে বাধ্য করেছিল, শুধু তোর বাবার জন্য। আমি ভাবতে পারিনি আয়ান এভাবে তোকে। ব্যাস, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তবে তোমার কাজে আমি মোটেও কষ্ট পাইনি। স্বামী স্ত্রীর মাঝে একজন তৃতীয় ব্যক্তি এসে সম্পর্ক নষ্ট করে দিল। তবে আমার কষ্ট হয়েছে তোমার জন্য নয়, আয়নের জন্য। আমার ভালোবাসার মধ্যে বিশ্বাসের অভাব ছিল। আমি জানি আমার উপর আয়নের কোনো দিন বিশ্বাস ছিল না, আর অবিশ্বাসের উপর ভিত্তি করে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। শুধুমাত্র আয়রার মুখের দিকে তাকিয়ে আয়ানকে মেনে নিয়েছি। তার মানে এই নয় আমি এখনও আগের ইশরা হয়ে গেছি, যে আয়ানকে অন্ধের মতো ভালোবাসত। কথাগুলো বললে দাঁড়ালো না ইশরা। চপ্পল পায়ে হেঁটে বেরিয়ে গেল তমনা রুম থেকে। দরজার পাশ থেকে সরে দাঁড়ালো আয়ান। ইশরাকে ডাকতে এসেছিল। এমন কথাগুলো শুনে ডাক দেওয়ার ক্ষমতা আর হয়ে ওঠেনি। তমনা এক ধ্যানে তাকিয়ে আছে ইশরার যাওয়ার দিকে। ঘড়ির 3টা কাঁটা একসাথে একটার ঘরের মাঝ বরাবরে এসে পৌঁছেছে। 3বার টিকটিক শব্দ করে পুনরায় আবার সামনের দিকে চলতে শুরু করলো। সবাইকে জানান দিচ্ছে এখন মধ্যরাতের প্রথম প্রহর শেষ হয়ে দ্বিতীয় প্রহরে পড়েছে। ঘড়ির কাঁটা এক মুহূর্তে স্তব্ধ হয়ে থাকছে না, কেবল সামনের দিকে ধেয়ে যাচ্ছে। একটু থামলে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। পৃথিবীতে কিছু জিনিস আছে যাদের কাজ এগিয়ে যাওয়া। থেমে গেলে তো বাস্তবতার কাছে হেরে গেল। আয়ান আর আয়রা বেডের উপর শান্ত মনে গভীর নিদ্রায় তলে আছে। কাত হয়ে শুয়ে আছে আয়ান, আর আয়ানের হাতের উপর নিদ্রায় আয়রা। মাত্র রুমে প্রবেশ করলো ইশরা। বাবা মেয়ের জ্বালায় রুমে থাকা অসম্ভব হয়ে উঠছিল তার কাছে। কখনো জোরে চিৎকার করে কান ফাটিয়ে দিচ্ছে, কখনো দৌড়াদৌড়ি করে মাথা খারাপ করে দিচ্ছে। তাই ইশরা নিচে বসেছিল এতক্ষণ। পুরো রুম জুড়ে বড় বড় টেডি, চকলেটের রিপার, জামা কাপড়, আরও বিভিন্ন রকম খেলনার ছড়াছড়ি। আজ প্রথমবার ইশরার কাছে মনে হচ্ছে এটা কোনো বাচ্চার থাকার ঘর। তবে বাচ্চা আয়রা নয়, তার পাপা আয়ান। মৃদু হাসল ইশরা। দেরি না করে নিজের ফোন খুঁজতে লাগলো। ফোনটা হাতে পেয়ে পরপর কয়েকবার ছবি তুলে রাখল ইশরা। বাবা মেয়ের বন্ধন যেন সারা জীবন থাকে। হঠাৎ করে মাথায় চাড়া দিয়ে উঠল রৌদ্র জুবাইরের কথা। তমনা কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু পারেনি বললে ভুল হবে, বলতে দেয়নি। তমনা এখানে পড়ে আছেন, তাহলে রৌদ্র জুবাইর কোথায় সেটাও খুঁজে বের করতে হবে। আর ভাবল না সে। পুরো রুম ভালোভাবে গুছিয়ে নিল। বেডের কোণে ভাঁজ করে রাখা ব্ল্যাঙ্কেটটা খুলে ভালোভাবে আয়ান আর আয়রার শরীরে পেঁচিয়ে দিল। কাবার থেকে অর্ধঘোলা নেভানো ক্যান্ডেলগুলো বের করে জ্বালিয়ে দিল। অতঃপর লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ল। সবে চোখ লেগে এসেছিল ইশরার। তখনই হালকা আওয়াজে চোখ মেলে তাকালো। মৃদু আলো স্পষ্ট দেখা যাচ্ছে আয়ানের বালিশ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু সেদিকে খেয়াল নেই আয়ানের। সে তন্দ্রায় ব্যস্ত। আয়ানের সাথে থাকতে মাঝে মাঝে এমন হতো। তখন আয়ানের বুকে ইশরা ঘুমিয়ে থাকতো। যদি ইশরার ঘুমে ব্যাঘাত ঘটে তাই আয়ান তুলত না, বালিশ ছাড়াই ঘুমিয়ে থাকতো। হয়তো আজ আয়রার জন্য বালিশ তুলছে না। হাই তুলে উঠে বসলো ইশরা। নিচ থেকে বালিশ তুলে কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইল। বালিশটা এগিয়ে দিতে গিয়েও কয়েকবার থেমে গেল। কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে।
পরক্ষণে আবার কি মনে করে একটু ঝুঁকে আয়নের মাথাটা আলতো হাতে তুলল। বালিশটা ঠিক করে মাথাটা পুনরায় বালিশে রেখে দিল। একটু নড়েচড়ে শুয়ে পড়ল আয়ন। হালকা ধাক্কায় চুলের খোপা খুলে গেল। কোমর ছাড়িয়ে আয়নের মুখের উপর। অপ্রস্তুত হয়ে পড়ল ইশরা। নিজের নাকের কাছে চিরচেনা স্মেল অনুভব করতে প্রশস্ত হয়ে শুয়ে পড়ল। দমে গেল ইশরা। কিছুক্ষণ ঝুঁকে থাকার পর উঠে আসার চেষ্টা করল। হঠাৎ চুলে জোরে টান অনুভব করল। করতে গিয়েও মুখে চেপে থেমে গেল। ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখল আয়নের শার্টের বোতামের সাথে পেঁচিয়ে গেছে। ইশরা একটু পর পর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে বোতামের টানে একটু পর নড়েচড়ে উঠছে আয়ন। অনেকক্ষণ পরেও যখন চুল ছাড়াতে ব্যর্থ হলো তখন জোরে আঘাত করলো শার্টের বোতামের উপর। সাথে চোখ মেলে তাকালো আয়ন। ইশরাকে নিজের এত কাছে দেখে প্রথমে ভড়কে গেল সে। পরক্ষণে সবটা বোধগম্য হলে ইশরাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। হাত থেকে আয়রার মাথাটা বালিশে রেখে শার্ট খুলে ইশরার হাতে ধরিয়ে দিল। ইশরার মুখের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আসলে বালিশটা পড়ে গিয়েছিল তাই। আর বলতে পারল না ইশরা। হাত বাড়িয়ে থামিয়ে দিল আয়ন। শান্ত কণ্ঠে বলল, তুমি আমার ওয়াইফ। তুমি তখন ইচ্ছে করে আমার কাছাকাছি আসতে পারো। সেই কথাগুলো জিজ্ঞাসা করার রাইট আমার নিজেরও নেই, কারণ ওয়াইফ হিসেবে এক্সপ্লেন দিতে তুমি বাধ্য নও। কথা বাড়ালো না ইশরা। দ্রুত সোফায় শুয়ে চোখ বন্ধ করে নিল। একটু পর পিটপিট করে ডান চোখ খুলল। সাথে সাথে আবার বন্ধ করে নিল। আয়ন বেডের হেলান দিয়ে এক ধ্যানে ইশরার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আবার চোখ খুলল। এবারও আয়ন তাকিয়ে আছে। তাই ইশরা অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। ইশরার এমন কাণ্ড দেখে হাসতে লাগলো আয়ন। দেখে মনে হচ্ছে যেন মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। একদম বিড়াল। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে ইশরা। আয়ন আয়রাকে তৈরি করে দিচ্ছে। আয়রা বায়না ধরেছে আয়নের কাছে চুল বাঁধবে। তাই মেয়েরা আবদার পূরণ করতে আয়ন বাধা দেয়নি। অনয়া আর দোয়ানের বিয়ের আগ পর্যন্ত কোর্টে যাবে না ইশরা। সব কিছু ভালোভাবে অ্যাসিস্ট্যান্টকে বুঝিয়ে দিয়েছি। আজকে আয়রাকে স্কুলে দিয়ে একবার চেম্বারে গিয়ে সবটা যাচাই করে আসবে। আয়রার কথায় ঘোর কাটল ইশরার। পাপা, তুমি সামান্য চুলগুলো আশ্রয় দিতে পারছো না। এই নিয়ে 8 বার ট্রাই করেছো, কিন্তু একবারও পারোনি। তোমার দ্বারা কোনো কাজ হয় না। কই মামা করলে তো এমন হয় না। মেয়ের কথা শুনে মুখ চেপে হাসলো ইশরা। শেষে কিনা মেয়ের জন্য লজ্জা পেতে হচ্ছে। আয়রা অপেক্ষা করল না। আয়নের হাত থেকে হেয়ার ব্রাশটা নিয়ে নিল। ব্রাশ দিয়ে আয়নের মাথায় দুই পাশে দুটো ঝুঁটি করে দিল। এবার আয়নের অবস্থা দেখে হাসতে হাসতে মাটিতে পড়ে গেল ইশরা। দেখেছো পাপা, এইভাবে করতে হয়, কোমরে হাত দিয়ে বলল আয়রা। বের হওয়ার সময় হয়ে এসেছে, তাই আর অপেক্ষা করল না আয়নের জন্য। ইশরা আয়রার চুলে ঝুঁটি করে দিল। আয়নকে ঝুঁটি করতে দিল। আজ তো করতে পারতো না, আগামী 6 মাসে করতে পারতো কিনা সন্দেহ। যাতে আয়রার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত। আয়রাকে তৈরি করে ব্যাগ কাঁধে দিয়ে বেরিয়ে এলো 3 জনে।